হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা কুটির। কেমন আছো তোমরা? আজকে কিন্তু জীবন বিজ্ঞান নয়, ভৌত বিজ্ঞান নয়, এই সায়েন্সের ওপর কোনো চ্যাপ্টারই নয়। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য হিস্ট্রির ওপর একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো। সেটা হচ্ছে, থাম্বনেল দেখে জেনে গেছো যদিও, খিলাফত আন্দোলন এবং তার বিস্তারিত আলোচনা। তাহলে আমরা আজকের শুরুই করব খিলাফত শব্দটি কোথা থেকে উৎপত্তি হলো। চলো স্টার্ট করি তাহলে। দেখো, খিলাফত আন্দোলন এই বিষয়টা যদি আমি শুধু আজকের টপিকে রাখি, যদিও আজকের থাম্বনেলে সেটাই দেওয়া আছে, কিন্তু যদি শুধু খিলাফত আন্দোলন বলি তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। তার কারণ হচ্ছে খিলাফত আন্দোলনের সঙ্গে যেটা জড়িয়ে ছিল সেটা কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন, যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। দুটো কিন্তু পরের দিকে গিয়ে একদম একে অপরের সাথে জড়িয়ে গেছিল, ঠিক আছে? তো আমরা শুরু করব প্রথমে খিলাফত আন্দোলন দিয়ে, কিন্তু তারপরে চলে যাব কিন্তু অবশ্যই অসহযোগ আন্দোলনের দিকটাতেও, ঠিক আছে? তো চলো, প্রথমেই যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ক্যালিফা। ক্যালিফা এই শব্দটা কিন্তু খলিফা শব্দের ব্যুৎপত্তিগত স্থান বলতে পারো। এই ক্যালিফা শব্দটা থেকে কিন্তু খলিফা শব্দটি এসেছে। আর যদি বলো যে এই খলিফা আদর্শের সূচনাটা কবে থেকে হয়েছিল, তাহলে বলবো আমরা সবাই জানি যে মুসলিম ধর্মের যে প্রবর্তক হযরত মুহাম্মদের মৃত্যুর পর যখন হযরত আবু বকরের খলিফা পদ পেল, তখন থেকে মোটামুটি কিন্তু এই খিলাফত আদর্শের সূচনা হয়ে গেছিল। আর যারা ভারতীয় মুসলমান ছিল তারা কিন্তু, আমি এটা ব্রিটিশ অবশ্যই পরাধীন ভারতের কথাই বলছি, তো ব্রিটিশ অধীনস্থ ভারতে যারা ভারতীয় মুসলমান তারা কিন্তু মূলত তুরস্কের যে সুলতান, মানে যেখানে অটোমান সাম্রাজ্য ছিল, তার যে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ লাহোরি, তাকেই কিন্তু মুসলিম জগতের ধর্মগুরু হিসাবে মেনে নিত। এবং তার অসম্মান মানে ওদেরও অসম্মান, এটাই তারা মনে করত। তো যখন আব্দুল হামিদ লাহোরি এরা কি করেছিল, মানে ইনি কি করেছিলেন, ইনি মূলত পশ্চিমী দেশের আক্রমণ থেকে অটোমান সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য এবং পশ্চিমী যে দেশগুলো গণতান্ত্রিক বিরোধী দলকে পরাস্ত করবার জন্য তিনি প্যান ইসলামবাদী কিছু কর্মসূচি চালু করেছিল। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তখন কি হলো, তিনি অবশ্যই মিত্র শক্তির পক্ষ নিল না, তিনি কিন্তু জার্মানির পক্ষ নিল। তো জার্মানির পক্ষ নেওয়াতে যেটা হলো, যেটা অন্যান্য দেশের সাথে হয়েছিল, মিত্র শক্তি যখন জয়ী হলো তখন কিন্তু তুরস্ককেও ব্যবচ্ছেদ করলো। এবং তুরস্ককে শুধু ব্যবচ্ছেদ করলো না, অবশ্যই কিন্তু খলিফারও কিন্তু সম্মানহানি করলো এবং তার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেকটাই হ্রাস করে দিল। এবার মুশকিলটা হলো কি, যে ভারতীয় মুসলমানরা কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধে অবশ্যই অটোমান সাম্রাজ্যের সুলতান জার্মানি পক্ষ নিয়েছিল ঠিকই, কিন্তু এখানে ইংল্যান্ড বা ইংরেজরা বুঝিয়েছিল যে আমরা যুদ্ধে জিতি বা হারি, আমরা কিন্তু কোনোভাবেই খলিফার কোনো রকম অসম্মান করব না। কিন্তু দেখা গেল যে তুরস্কের ব্যবচ্ছেদ হলো এবং যার ফলে ভারতীয় মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে ইংরেজরা তাদের সভ্যতার ক্ষয় বা ভাঙন ঘটাতে চাইছে, তাই তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেল। মানে তাদের ক্ষুব্ধ হওয়ার মূল কারণটাই ছিল কিন্তু যে আব্দুল হামিদ লাহোরির অসম্মান, ঠিক আছে? বোঝা গেছে? এবার এই ক্ষুব্ধ হওয়ার জন্য তারা কিন্তু এবার আন্দোলন করে তুললো এবং সেই আন্দোলনটাই কিন্তু আসলে খিলাফত আন্দোলন, ঠিক আছে? এই খিলাফত আন্দোলনের মানে দুটো এজেন্ডা বলতে পারো। একটা তো এজেন্ডা ছিল যে তাদের একটা ইংরেজদের প্রতি তাদের একটা সন্দিহান হয়ে পড়লো, যে তাদের মুসলিম সভ্যতা বা ইসলাম ধর্মের উপর একটা আঘাত হানছে তারা। আর দ্বিতীয় ছিল যে খলিফার সম্মান মানে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই দুটো এজেন্ডা নিয়ে তারা খিলাফত আন্দোলন শুরু করলো। এবার যখন খিলাফত আন্দোলন শুরু করলো, তো তাদের মোটামুটি যারা প্রথম সারির নেতারা যারা এই আন্দোলনটা গড়ে তুলেছিল, তাদের মধ্যে নাম নিতে পারা যায় শওকত আলী, মোহাম্মদ আলী, মৌলানা আবুল কালাম আজাদ, হযরত মোহানি, এদের নাম উঠে আসবে কিন্তু। এবার যখন 1919 মোটামুটি 1919-এর 17ই অক্টোবর সারা দেশ জুড়ে মানে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু খিলাফত দিবস পালিত হলো। এবার এই 1919-এর মাঝামাঝিতে কিন্তু গান্ধীজি কি করলেন, গান্ধীজি কিন্তু পরোক্ষভাবে না
প্রত্যক্ষভাবে এই খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবং মুসলমান সমাজও কিন্তু সম্মানের সঙ্গে গান্ধীজিকে তাদের সভাপতি নির্বাচিত করলো সর্বভারতীয় মুসলিম সমাবেশে, ঠিক আছে। এবং সেটা সাল ছিল 1919 সালের 23শে নভেম্বর, এবং তার পরের দিন মানে 24শে নভেম্বর সেখান থেকেই কিন্তু সর্বভারতীয় খিলাফত কমিটি গঠন হলো, ঠিক আছে, এই সভাতেই। এবং এই খিলাফত কমিটির 4টে কর্মসূচি তারা ঠিক করেছিল। একটা ছিল তো পুলিশ এবং সেনাবাহিনী থেকে ইস্তফা, দ্বিতীয় ছিল সমস্ত সরকারি খাজনা বন্ধ, তৃতীয় ছিল যে সমস্ত ইংরেজদের অসামরিক পদ রয়েছে সেগুলো থেকে ভারতীয়দের ইস্তফা, আর 4 নম্বর কর্মসূচি ছিল যে সমস্ত ইংরেজদের দেওয়া উপাধি আছে সেগুলো বর্জন করা। এই 4টে কর্মসূচি নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করে দিল। এবার যখন এই সময়টা এগোতে থাকলো তো 1920 সালের কলকাতা কংগ্রেসের একটা বিশেষ অধিবেশনে কিন্তু গান্ধীজি এর সাথে অসহযোগ আন্দোলনের কথা তিনি রাখলেন আর কি সভাতে। এবং দেখা গেল 1920 সালেই একটা খিলাফত ইস্তাহার প্রকাশ হলো, যেখানে কিন্তু এই অসহযোগ আন্দোলনটা হচ্ছে এই বলে কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। তাহলে বুঝতে পারা গেল খিলাফত আন্দোলন চলছিল, গান্ধীজি ওখানেই কিন্তু এই যে কলকাতা কংগ্রেস অধিবেশন সেটা কিন্তু শুধুমাত্র মানে একটা সামান্য অধিবেশন ছিল না, সেখানে কিন্তু মুসলিম লীগও উপস্থিত ছিল, এবং সেখানেই কিন্তু এই খিলাফত আন্দোলনের সঙ্গে অসহযোগ আন্দোলন যে মিলে যাবে সেটা নিয়ে একটা প্রস্তাব রেখেছিলেন, এবং সেটা কিন্তু পাশও হয়ে গেল। এবং এর ফলে কি হলো, আন্দোলনটা আরো জোরদার হলো, যার ফলে একটা জিনিস দেখা গেছিল সেটা হচ্ছে যে মানে হিন্দু এবং মুসলিম দুজনের মধ্যে কিন্তু একটা ঐক্য কিন্তু গড়ে উঠেছিল, সেটা সাময়িক হোক কিন্তু ঐক্য গড়ে উঠেছিল। এবার এই আন্দোলন জোরদারভাবে চলতে থাকলো, কিন্তু এই আন্দোলনের একটা বিপদ ঘটলো যেটা আমরা দেখতে পাবো 1922 সালে। তার আগে বলি যে এই আন্দোলনের মোটামুটি কিন্তু আন্দোলনটা চলাকালীন মোটামুটি 400টি শ্রমিক ধর্মঘট কিন্তু পালিত হয়েছিল। এবং 1921 সালে যখন প্রিন্স অফ ওয়েলস কলকাতা এবং মুম্বাইতে এসেছিল, তখন তো বোম্বাই নাম, তো এসেছিলেন, তখন কিন্তু এই দুটো শহরেই ধর্মঘট পালিত হয়। মানে এই আন্দোলনটা, এই দুটো আন্দোলনের একটা যে রেশ সেটা কিন্তু পুরো ভারতবর্ষ জুড়েই ছড়িয়ে পড়েছিল। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কি হলো, চৌরিচৌরা নামক স্থানে 22 জন পুলিশকে পুলিশ স্টেশনে আটকে পুড়িয়ে মারা হলো। মূলত এটার একটা কারণ ছিল, কারণ তার আগে নির্বিচারে মানুষদের অত্যাচার করেছে, মানে তাদের উপর প্রচণ্ড শোষণ করেছে, গুলিও চালিয়েছে। তো এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। এবার যেহেতু এটা ছিল অহিংস অসহযোগ আন্দোলন, তাই মহাত্মা গান্ধীজির মনে হলো যে এই আন্দোলনটা হিংসার দিকে চলে যাচ্ছে, অহিংস যে কথাটা ছিল এই আন্দোলনের মূল বক্তব্য সেটা নেই। তাই তিনি কিন্তু সেই বছরের 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিলেন। মানে পুরো ভারতবর্ষ জুড়ে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এবং ব্রিটিশরাও কিন্তু তাতে ভয় পেয়েছিল, কারণ অলরেডি বিশ্বযুদ্ধে তাদের অনেক সৈন্যক্ষয় হয়েছে, জিতেছে ঠিক আছে কিন্তু সৈন্যক্ষয় হয়েছে, এবং একটু হলেও তো তারা দুর্বল হয়ে পড়েছে। তো সেই দিক থেকে তারপর আবার এই আন্দোলন সবটা মিলিয়ে কিন্তু একটা প্রভাব তো তৈরি হয়েছিল। হয়তো স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি এগিয়ে যেতাম আমরা খুব তাড়াতাড়ি, কিন্তু এই হিংসার ঘটনাটা সাময়িকভাবে ঘটে যাওয়াতে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনটা বন্ধ করে দিলেন। এবং এই অসহযোগ আন্দোলন আর খিলাফত আন্দোলন যেহেতু মিশে গিয়েছিল, তাই এই অসহযোগ আন্দোলন থেকে যখন পুরোপুরি গান্ধীজি সরে গেলেন, তখন কিন্তু খিলাফত আন্দোলনেরও কিন্তু প্রভাবটা ধীরে ধীরে কমে গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 1924 সালে যখন কামাল পাশা তুরস্কের খলিফা পদটাই খারিজ করলো, তখন কিন্তু মানে খলিফা পদটা পুরোপুরি বিনাশ করলো, তখন কিন্তু এই খিলাফত আন্দোলনের কোনো গুরুত্বই থাকলো না, যার ফলে কিন্তু খিলাফত আন্দোলন এখানেই শেষ হয়ে গেল। তবে একটা কথা, যখন অসহযোগ আন্দোলনটা শেষ হয়েছিল তখন যেহেতু এটা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা নাড়া দিয়েছিল, তাই অনেকেই এটা মেনে নিতে পারেনি এই বন্ধ হওয়াটা।
যেমন সুভাষচন্দ্র বসুই কিন্তু এটাকে জাতীয় বিপর্যয় বলেছিলেন, কারণ তার মতে এই আন্দোলনটা চললে ভারত অনেক তাড়াতাড়ি স্বাধীনতা লাভ করতে পারত, তাই এটা উনি মনে করতেন। হ্যাঁ, কারণ এই আন্দোলন আরো দীর্ঘতর হতো এবং আরো গুরুতর হয়ে উঠত। এছাড়া অন্যান্য ঐতিহাসিকরাও হচ্ছে যে এটাকে অন্য দিক থেকেও ব্যাখ্যা করেছেন, যেমন রজনী পাম দত্ত তিনিই বলেছেন যে পর্বত মুশিক প্রসব করেছে। ঠিক আছে, তো এই ধরনের ব্যাখ্যা তো আছেই, কিন্তু তবু তারপরেও বলতে পারা যায় যে এই দুটো আন্দোলন কিন্তু ভারতবর্ষে সাময়িকভাবে হলেও হিন্দু ও মুসলিমের মধ্যে একটা ঐক্যবদ্ধতা তৈরি করেছিল, এবং এই আন্দোলনটা স্বাধীনতার পরবর্তী আন্দোলন, মানে যে সমস্ত আন্দোলনগুলো আসছিল এরপরে, সেই আন্দোলনগুলোর কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। ঠিক আছে, তবে এই আন্দোলনগুলোর ব্যর্থতার পিছনে কয়েকটা কারণও ছিল। প্রথমত খিলাফত আন্দোলনটা ছিল সম্পূর্ণ ধর্মকেন্দ্রিকতা এবং একটা সাম্প্রদায়িক বিভেদের মধ্যে ছিল, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে একটা তো হিংসার অনুপ্রবেশ ঘটলো, আর হচ্ছে গিয়ে যে এই আন্দোলনের মূল উদ্দেশ্য, দেখো এই আন্দোলনটা শুরুই হয়েছিল কিন্তু খলিফার সম্মান পুনঃপ্রতিষ্ঠা। তো এই আন্দোলনে মানে অনেকেই মনে করছিল যে স্বরাজ উপেক্ষিত হচ্ছে, মানে স্বরাজের যে দাবি সেটা উপেক্ষিত হচ্ছে, তাই এই আন্দোলনের কিন্তু ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণও কিন্তু ছিল। ঠিক আছে, আমরা আজকে মূলত খিলাফত আন্দোলন দিয়ে শুরু করলাম, কিন্তু চললো এটা অসহযোগ আন্দোলন শেষ হওয়া নিয়ে, কারণ দুটো আন্দোলন মিলমিশ হয়ে গেছিল, তাই একটা আন্দোলন পড়লে কিন্তু আমাদের চলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে কি কি পয়েন্ট উঠে আসছে এবং কি পয়েন্টগুলো তোমাদের নোট ডাউন করলে পরে তোমাদের প্রিপারেশনটা আরেকটু ভালো হবে। আমি চেষ্টা করেছি ডিটেইলে তোমাদেরকে এর ইনফরমেশনটা দিতে। একটা ইনফরমেশন এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে যখন এই অসহযোগ আন্দোলনটা হয়েছিল তখন ভারতের ভাইসরয় কিন্তু ছিল লর্ড রিডিং। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা কিন্তু নোট ডাউন করতে একদম ভুল। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের প্রিপারেশনকে আরও সমৃদ্ধ করছে, তাহলে প্লিজ যাওয়ার আগে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, তাহলে যারা হয়তো অন্য কোনো জায়গায় কোচিং নিতে পারছে না বা কোচিং নিলেও সেভাবে প্রিপারেশনটা হয়ে উঠছে না হয়তো, তাদেরও অনেকটাই সুবিধা হবে। আর অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী আরও অনেক ভিডিও আসছে এরকম ইনফরমেশন নিয়ে, তাই সেগুলো তোমাদের প্রথমেই পেতে গেলে কিন্তু ওই যে ঘন্টার মতো চিহ্নটা আছে, মানে নোটিফিকেশন বেল, সেটা কিন্তু অন করে রাখতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, গুড বাই, টেক কেয়ার।